ব্রাজিলের অ্যামাজনে লুকিয়ে আছে এক অমূল্য গুপ্তধন, যেটা খুঁজে পাওয়ার জন্য ট্রাভিস নামের এক মাফিয়ার ছেলে বাড়ি থেকে পালিয়ে চলে যায় এল ডোরাডো নামের সেই ভয়ঙ্কর স্থানে। তবে তার বাবা চাচ্ছিল না যে তার ছেলে এভাবে বাড়ি ছাড়া হয়ে নিজের প্রাণ বিলিয়ে দিক, তাই সে ভাড়া করে বেক নামের এক হিটম্যানকে, যার কাজ থাকবে ট্রাভিসকে তার বাবার কাছে ফিরিয়ে আনা। তাই বেক বেরিয়ে পড়ে সেই দুর্গম অ্যামাজন জঙ্গলে ট্রাভিসকে খুঁজতে। কিন্তু সেখানে যাওয়ার পর তার সামনে আসতে থাকে একের পর এক বিপদ, যা বেক কখনো কল্পনাও করেনি। কি ছিল সেই গুপ্তধন, আর আদৌ কি তারা তার সন্ধান পেয়েছিল? এই সব প্রশ্নের উত্তর দিতে আমি সামিয়া হাজির হলাম দ্য রাউন্ড ডাউন মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করি আজকের অসাধারণ অ্যাডভেঞ্চার মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা বেক নামের একজন লোককে দেখি। বেক একটা ক্লাবের বাইরে গাড়িতে বসে কারোর জন্য অপেক্ষা করছিল এবং খাতায় একটা খাবারের রেসিপি নোট করে নিচ্ছিল। আসলে বেক খাবার রান্না করতে খুবই পছন্দ করত, আর তার স্বপ্ন ছিল নিজের এই ঝামেলার জীবন ছেড়ে একটা রেস্টুরেন্ট খুলবে এবং নিজের রান্নার শখটাকে পেশায় পরিণত করবে। কিন্তু বেচারা বেকের জীবন থেকে যেন ঝামেলা কমছিলই না। কিছুক্ষণ পর ক্লাবের ভেতর থেকে একটা লোক এসে ব্যাককে ক্লাবের ভেতরে নিয়ে যায়। ব্যাক আসলে এখানে এসেছিল ব্রায়ান নামের এক লোকের কাছ থেকে টাকা উসুল করতে। সে আসলে বিলি নামের এক লোকের হয়ে কাজ করে। এখানে ব্রায়ান বিলির কাছ থেকে প্রায় 50 লক্ষ টাকা নিলেও সেটা শোধ করেনি। ব্যাক সেটাই তুলতে এসেছে। ব্যাককে সেই লোকটি ক্লাবের ভেতরে নিয়ে গিয়ে ব্রায়ান আর তার বন্ধুদের দেখিয়ে দেয়। ব্রায়ান সহ তার সব বন্ধুরাই ছিল বড় মাপের হকি প্লেয়ার এবং স্বাভাবিকভাবেই খুবই শক্তিশালী। বেক তখন শান্তভাবে ব্রায়ানের সামনে গিয়ে তাকে বলে, আমার একটু কথা আছে আপনার সাথে। কিন্তু এখানে ব্রায়ান বেশ ভাব নিতে থাকে। তবুও বেক শান্তভাবেই ব্রায়ানের পাশে গিয়ে বসে বলে, কিছুদিন আগে তুমি একজনের কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়েছিলে, আমি সেটাই নিতে এসেছি। হয় আমাকে টাকাটা দাও, নয়তো তোমার আংটিটা দিয়ে দাও। ব্রায়ানের আংটিটি ছিল 50 লক্ষ টাকার চেয়েও অনেক বেশি দামি, তাই সে আংটিটি দিতে অস্বীকৃতি জানায় এবং হাসতে হাসতে বেকের গায়ে ড্রিঙ্কস ঢেলে দিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। এতে বেকের প্রচণ্ড রাগ হলেও সে ব্রায়ানকে কিছু না বলেই ওয়াশরুমে চলে যায়। এরপর সে বিলিকে কল করে সবটা বলে। বিলি বলে, তুমি এভাবে বললে কিছুই হবে না, ওদেরকে তুমি নিজের মতো করে বোঝাও। ব্যাক এরপর ওয়াশরুম থেকে বের হয়ে আসে আর ব্রায়ানকে বলে, তোমাকে আমি দুটো অপশন দিচ্ছি, তুমি নিজে আংটিটা আমাকে দিয়ে দেবে, আর অপশন বি, আমি তোমার কাছ থেকে আংটিটি ছিনিয়ে নেব। ব্রায়ান অপশন বি চুজ করে। বেক শুধু বলে রং চয়েস। এরপরেই সে ব্রায়ানের লোকেদের সাথে ফাইটিং শুরু করে। এখানে বেক একাই সবাইকে মেরে নাস্তানাবুদ করে ফেলে। এই কাণ্ড দেখে ব্রায়ান পালানোর চেষ্টা করতে থাকে, তবে বেক তাকে ধরে ফেলে আর তার আংটিটি ছিনিয়ে নেয়। কিন্তু আংটিটি নিয়ে ক্লাব থেকে বাইরে আসতেই একটা লোক বেকের উপর অতর্কিত হামলা করে আর রাবার বুলেট ছুঁড়ে বেককে আহত করে তার কাছ থেকে আংটিটি ছিনিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই বেক বুঝে যায় এই কাজ আসলে বিলি করেছে, তাই সে রেগে মেগে সোজা বিলির কাছে যায়। বেক বিলিকে জিজ্ঞেস করে সে কেন তার লোক দিয়ে বেকের উপর হামলা করিয়েছে। উত্তরে বিলি একটু হেয়ালি করে বলে, আমি ভেবেছিলাম যে তুমি সেফলি এটা আনতে পারবে না। তবে বেক বুঝতে পারে বিলি আসলে তাকে টাকা আর তার রেস্টুরেন্ট ফিরিয়ে না দেওয়ার বাহানা করছে। সে বিলিকে বলে, আমি আর তোমার হয়ে কোনো কাজ করতে পারবো না, আমি এখনই আমার টাকা আর রেস্টুরেন্ট ফেরত চাই। বিলি তখন সিরিয়াস হয়ে বলে, তুমি আমার জন্য শেষ একটা কাজ করে দাও, এরপর আমি তোমার সব পাওনা পরিশোধ করে দেব। এখন উপায় না পেয়ে বেক জিজ্ঞেস করে কি কাজ। বিলি তার ছেলের ছবি দেখিয়ে বলে, এটা আমার ছেলে ট্রাভিস, আমি ওর পড়াশোনার পেছনে অনেক টাকা খরচ করেছি যাতে করে ও আমার পরিবর্তে সব কিছুর দায়িত্ব নেয়। কিন্তু সে আর্কিওলজি থেকে পড়াশোনা করে এখন পাগলের মতো এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে গুপ্তধনের খোঁজে। এবারও সে বাড়ি থেকে পালিয়ে ব্রাজিলে গিয়েছে কোনো এক গুপ্তধনের খোঁজে। সুতরাং তোমাকে সেখান থেকেই তাকে ধরে নিয়ে আসতে হবে।
এখন বেকের হাতে উপায় না থাকায় সে বিলির এই প্রস্তাবে রাজি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা বেককে ছোট্ট একটা আধভাঙা হেলিকপ্টারে করে ব্রাজিলের জঙ্গলের উদ্দেশ্যে রওনা হতে দেখি। এই হেলিকপ্টারের পাইলট ছিল ড্যাক নামের এক লোক। এখানে তার হেলিকপ্টার চালানোর গতি আর কথাবার্তা সবকিছু দেখে বোঝাই যায় লোকটার মাথায় হয়তো কোনো সমস্যা আছে। বেচারা বেক পুরো পথ বেশ আতঙ্কেই ছিল, তবে পাগলামি ছাগলামি করলেও ডেক হেলিকপ্টারটা সফলভাবে একটা ষাঁড়ের পালের মধ্যে ল্যান্ড করায়। বেকের তো তখন জান হাতে চলে আসার উপদ্রব। এই ষাঁড়ের পাল ছিল ডেকের নিজের পোষা। সে এই হেলিকপ্টারের রাইড দেওয়ার পাশাপাশি এই ষাঁড়গুলোকেও পালত। এরপর ডেক একটা গাড়িতে করে বেককে নিয়ে রওনা হয় এলডোরাডো নামক এক স্থানের উদ্দেশ্যে, কেননা তারা জানতে পেরেছিল বিলির ছেলে ট্রাভিস বর্তমানে সেই এলডোরাডোতে আছে। পথে বেক কিছু সংখ্যক নির্যাতিত মানুষকে একটা ট্রাকে করে কোথাও নিয়ে যেতে দেখে। সে ডেককে জিজ্ঞেস করে এরা কারা এবং কোথায় যাচ্ছে। উত্তরে সে বলে আমরা যে স্থানে যাচ্ছি সেখানে হেচার্ড নামের এক লোকের আধিপত্য চলছে, আর হেচার্ড এই মানুষগুলোকে দিয়ে জোর করে অমানবিক কাজ করায়। তবে বেক এসবে খুব একটা মাথা ঘামায় না, কারণ তার উদ্দেশ্য ট্রাভিসকে এখান থেকে নিয়ে যাওয়া, আর কিছুই না। এদিকে আমরা ট্রাভিসকে দেখি, যে কিনা জঙ্গল থেকে একগুচ্ছ ফুল নিয়ে মারিয়ানা নামের এক মেয়ের দোকানে আসে। ট্রাভিস মারিয়ানার সাথে বিভিন্নভাবে ফ্লার্ট করতে থাকলে মারিয়া তাকে সরাসরি জিজ্ঞেস করে এবার কত টাকা লাগবে। ট্রাভিস বলে টাকা নয়, আমার তোমার নৌকাটা দরকার। এখানে আমরা জানতে পারি ট্রাভিস আর মারিয়ানা পূর্ব পরিচিত এবং সে মারিয়ানার কাছ থেকে ইতিমধ্যেই অনেক টাকা ধার নিয়েছে। তাছাড়াও সে মারিয়ানার গাড়ি নিয়ে সেটাও নষ্ট করে ফেলেছে। ট্রাভিস বলে আমি একবার গাটোটা পেয়ে যাই, এরপর আমি তোমার সব ঋণ পরিশোধ করে দেব। আসলে ট্রাভিস এখানে যে গুপ্তধনের আশায় এসেছে সেটা হচ্ছে গাটো নামের এক দেবতার সোনার মূর্তি, যেটা কিনা অনেক পুরানো আর মূল্যবান। তবে ট্রাভিস এখনও সেটা খুঁজে পায়নি। সেটা খোঁজার উদ্দেশ্যেই সে বোটের জন্য মারিয়ানাকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে। অবশেষে মারিয়ানা রাজি হয়, তবে বিনিময়ে সে শর্ত জুড়ে দেয় যে তাকেও গাটোর অর্ধেক ভাগ দিতে হবে। এখন কোনো উপায় না থাকায় ট্রাভিস তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা বেককে দেখি, যাকে ডেক হ্যাচার্ডের আস্তানায় নিয়ে যায়, যাতে সে জানতে পারে ট্রাভিস এখন কোথায় আছে। এই এলডোরাডোর সব কিছুই হ্যাচার্ড নিয়ন্ত্রণ করত। বেক হ্যাচার্ডের কারখানায় গিয়ে দেখে সেখানে হ্যাচার্ড আর তার লোকেরা অসংখ্য মানুষদের অমানবিক কষ্ট দিয়ে খনি থেকে সোনা উত্তোলনের কাজ করাচ্ছে। এমনকি হ্যাচার্ড তাদের ঠিকঠাক মতো পারিশ্রমিকও দিচ্ছে না। অসহ্য যন্ত্রণায় রোদে পুড়ে শিশু থেকে বৃদ্ধ সবাই মুখ বুজে কাজ করে যাচ্ছে। এখানে কেউ যেন প্রতিবাদ করার মতো নেই। তখন বেকের সামনেই এক লোক এই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে হ্যাচার্ডের লোকেরা তাকে চাবুক দিয়ে জঘন্যভাবে আঘাত করে। এসব ব্যাপারগুলো দেখে তার খারাপ লাগলেও সে কিছুই বলে না, কারণ সে ঝামেলা ছাড়া চুপচাপ ট্রাভিসকে নিয়ে এখান থেকে বের হয়ে যেতে চাইছিল। তাই সে সবকিছু উপেক্ষা করে সোজা হ্যাচার্ডের কাছে যায়। তবে হ্যাচার্ড ট্রাভিসের লোকেশন বলার বিনিময়ে বেকের কাছে $10,000 দাবি করে। স্বাভাবিকভাবেই বেক এতে রাজি না হয়ে হ্যাচার্ডের আস্তানা থেকে বেরিয়ে আসে। সে তখন ডেককে বলে প্লেন প্রস্তুত রাখতে, সে খুব জলদি ট্রাভিসকে নিয়ে আসছে। অতঃপর বেক সোজা মারিয়ানার দোকানে চলে যায়। সে মারিয়ানাকে বলে আমি একজন লোককে খুঁজছি, বয়স 20 থেকে 25-এর মধ্যে হবে। তবে তখন ট্রাভিস সেখান থেকেই যাচ্ছিল। সে বেকের মুখে তার কথা শুনে থমকে দাঁড়ায় এবং তাকে জিজ্ঞেস করে আমি কি তোমার নাম জানতে পারি। তবে বেক তাকে দেখেই চিনে ফেলে, তাই সে তাকে বলতে থাকে আমি জানি তুমি ট্রাভিস, আমাকে তোমার বাবা এখানে পাঠিয়েছে, সুতরাং তুমি আমার সাথে চলো। স্বাভাবিকভাবেই ট্রাভিস এতে অসম্মতি জানায়। বেক তখন তাকেও বলে আমি তোমাকে 2টা অপশন দিচ্ছি, তুমি স্বেচ্ছায় আমার সাথে যাবে, আর অপশন বি আমি তোমাকে জোর করে নিয়ে যাব। ট্রাভিস বলে আমি অপশন সি চুজ করছি। এটা বলেই সে বোকার মতো বেকের উপর হামলা করে দেয়, কিন্তু তার তো আর বেকের ব্যাপারে কোনো ধারণা ছিল না। বেক তাকে এক খুশিতে কাবু করে সেখান থেকে নিয়ে যেতে
থাকে, কিন্তু তখনই সেখানে হেচার্ড আর তার লোকেরা চলে আসে। আমাদের দেশের বিএনপি পাতি নেতাদের মতো বলতে থাকে তার জায়গা থেকে কাউকে নিয়ে যেতে হলে তাকে অবশ্যই বড় অঙ্কের টাকা দিতে হবে, অন্যথায় সে ট্রাভিসকে এখান থেকে নিয়ে যেতে দেবে না। ব্যাপারটি শুনে বেকের মাথা গরম হয়ে যায়, তবে তারপরেও সে শান্তভাবে হেচার্ডের সাথে কথা বলতে থাকে এবং তাকে বোঝাতে থাকে তার কাছে এখন এত টাকা নেই। কিন্তু তবুও হেচার্ডের লোকেরা বেকের উপর হামলা করে বসে, ফলে বেকও সবার সাথে ফাইট ব্যাক করতে শুরু করে। এখানে তার ফাইটিং স্কিল দেখে হেচার্ড সহ সবাই হতভম্ব হয়ে যায়। দেখতে দেখতেই বেক সবাইকে মেরে ট্রাভিসকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। পথে ট্রাভিস তাকে বলতে থাকে বেক যাতে তাকে কিছুদিন সময় দেয়। একবার কাটো নামের সেই গুপ্তধন পেয়ে গেলে সে নিজেই তার বাবার কাছে ফিরে যাবে। তবে বেক তার কোনো কথাই শুনতে চাইছিল না। ট্রাভিস অনেক রিকোয়েস্ট করার পরেও বেক না মানলে হঠাৎ সে তাদের গাড়ির স্টিয়ারিং অন্যদিকে ঘুরিয়ে দেয়, যার ফলে তাদের গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর গাড়িসহ দুজনেই পাহাড় থেকে নিচে পড়ে যেতে থাকে। উপায় না পেয়ে তারা দুজনেই গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পাহাড় থেকে নিচে গড়িয়ে পড়তে শুরু করে। কিছুক্ষণ পর দুজনেই সোজা নিচে থাকা একটা জলাশয়ে গিয়ে পড়ে। পানিতে পড়ে নিজেদের সামলে নেবার আগেই তাদের উপরে তাদের গাড়িটা এসে পড়ে। কিছুক্ষণ পর ট্রাভিস পানির নিচ থেকে উঠে দেখে বেক বেশ আহত হয়ে পড়ে আছে। ট্রাভিস এই সুযোগে তার কাছ থেকে চাবি নিয়ে নিজের হাত কড়া খুলে নেয়। এরপর ধীরে ধীরে জঙ্গলে পালিয়ে যেতে থাকে, কিন্তু বেক টের পেয়েই উঠে তার পিছু করে। এখানে ট্রাভিস উপায় না পেয়ে আবারও বোকার মতো বেকের সাথে ফাইট করতে আসে, আর বেক এবারও তাকে মেরে বন্দি করে নেয়। এরপর তারা জঙ্গলের ভেতর দিয়ে পথ চলতে শুরু করে। কিছু দূর চলার পর ট্রাভিস সামনে একটা ফাঁদ দেখতে পেয়ে কৌশলে বেককে সেদিকে নিয়ে যায়, আর তার চালাকি কাজেও আসে। বেক ফাঁদে আটকা পড়ে যায়। সুযোগের সদ্ব্যবহার করে এইবার সে তার কাছ থেকে চাবি আর মানিব্যাগ নিয়ে চলে যেতে থাকে, কিন্তু তখনই সে নিজেও সেখানে থাকা আরেকটা ফাঁদে আটকা পড়ে যায়। গভীর জঙ্গলে শুনশান জায়গায় তারা কি করবে বুঝতে পারছিল না, তবে তারপরেও তারা নিজেদের মধ্যে মারামারি করতে থাকে। কিন্তু তখনই সেখানে কিছু বুনো বানর এসে তাদের উপর হামলা করে দেয়। এতে দুজনেই বেশ ভয় পেয়ে যায়। এখানে আমরা দেখতে পাই আমাদের সাহসী হিরো বেকও চিৎকার শুরু করে দেয়। এসব দেখে আবার গাছে থাকা বানরগুলো নাচতে শুরু করে। মানে কি এক কাণ্ড দেখো! তাদের এই কাণ্ডের মাঝে কেউ একজন উপরের দিকে ফাঁকা গুলি ছোড়ে, যার ফলে বানরগুলো সেখান থেকে চলে যায়। ট্রাভিসরা নিচে তাকিয়ে দেখে কিছু লোক তাদের ঘিরে দাঁড়িয়ে আছে। লোকগুলো ট্রাভিস আর ব্যাগকে নিচে নামিয়ে একটা গাছের সাথে বেঁধে দেয়। তারা ভাবছিল এরা দুইজন হয়তো হেচার্ডেরই লোক। আসলে এরা ছিল বিদ্রোহী, যারা কিনা বনে জঙ্গলে লুকিয়ে থেকে হেচার্ডের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ এবং লড়াই করে যাচ্ছিল। এখানে তারা দুজনকে জিজ্ঞেস করে তারা কি হেচার্ডের লোক, কিন্তু বেক তাদের ভাষা বুঝতে পারছিল না। তবে ট্রাভিস বিদ্রোহীদের ভাষা ঠিকই বুঝত, তাই সে এটার সুযোগ নিয়ে বলে আমি হ্যাচার্টের লোক নই, কিন্তু বেক হ্যাচার্টের লোক, আর সে এখানে এসেছে আমাদের ধরে হেচার্ডের কাছে নিয়ে যেতে। এই কথা শুনেই বিদ্রোহীদের নেতা বেশ রেগে যায় এবং বেককে মারতে আসে। তবে বেচারা বেক নিজের ভাষায় বলতে থাকে আমি কোনো মারামারি চাই না, আমি শুধু এখান থেকে ট্রাভিসকে নিয়ে যেতে চাই। ট্রাভিস এই কথা ট্রান্সলেট করে বিদ্রোহী নেতাকে বলে বেক আপনাকে চ্যালেঞ্জ করছে, সে আপনার সাথে খোলা ময়দানে লড়াই করতে চায়। এই কথা শুনে বিদ্রোহীরা বেকের বাঁধন খুলে দিয়ে তাকে তাদের দলনেতার সাথে লড়াই করতে বলে। বিদ্রোহীদের দলনেতা সাথে সাথেই বেককে মারতে শুরু করে, কিন্তু বেক তবুও তাদের বোঝানোর চেষ্টা করছিল যে সে লড়াই করতে চায় না। কিন্তু সব বিদ্রোহীরা মিলে বেককে মারতে শুরু করলে এবার সে বাধ্য হয়েই ফাইট ব্যাক করে, আর দেখতে দেখতেই সে একে একে সবাইকে মেরে কুপোকাত করে ফেলে। তবে তখনই আমরা দেখতে পাই সেখানে এসে হাজির হয়েছে মারিয়ানা।
সে ফাঁকা গুলি ছুড়ে সেখানকার সবাইকে থামিয়ে দেয়। আর এখানেই জানা যায় মারিয়ানাই আসলে এই বিদ্রোহী দলের আসল লিডার। অতঃপর সে বিদ্রোহী ও বেক উভয়ের সমস্ত ভুল ধারণা ভেঙে দিয়ে সবাইকে অনেক বকাঝকা করে। রাতের বেলা তারা সবাই মিলে খাবার খেতে বসে আর হ্যাচার্টের বিভিন্ন অত্যাচারের ব্যাপারে আলোচনা করতে থাকে। মারিয়ানা তখন আহত সদস্যদের ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছিল। সকালে বেকের সাথে মারামারি করা সেই ছেলেটাও নিজের ভুল বুঝতে পেরে নিজের গলার লকেট খুলে দিয়ে বেকের সাথে বন্ধুত্ব করতে চায়। ব্যাপারটি বুঝতে পেরে সে খুশি হয়ে লকেটটি পরে নেয়। তবে তাদের এই সুন্দর মুহূর্তের মাঝেই আচমকা হ্যাচার্টের লোকেরা তাদের উপর হামলা করে দেয়। অতর্কিত এই হামলায় বিদ্রোহী দলের বেশিরভাগ সদস্যই সেখানে মৃত্যুবরণ করে। এমনকি বেকের সাথে বন্ধুত্ব করা সেই সহজ সরল ছেলেটাকেও বেকের চোখের সামনেই হ্যাচার্ট নির্মমভাবে হত্যা করে ফেলে। মারিয়ানা কোনো মতে তাদের দুজনকে নিয়ে একটা বোটে করে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। দেখতে দেখতে অভিশপ্ত এই রাত কেটে যায়। মারিয়ানা আর ট্রাভিস এখানে তাদের সেই গাটো নিয়ে ঝগড়া করতে থাকে। মারিয়ানা ট্রাভিসকে বলতে থাকে, তুমি বলেছিলে গাটোর অর্ধেক মালিকানা আমার, তবে এখন তুমি কিছু না দিয়ে চলে যাচ্ছ। যদি তুমি আমাকে গাটো খুঁজে না দাও তাহলে আমিও এই জঙ্গল থেকে বের হবার রাস্তা তোমাদের জানাবো না। বেক এবার অধৈর্য হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের দুজনকেই গাটো খুঁজতে সাহায্য করব, কিন্তু এরপর তোমাকে অবশ্যই এখান থেকে বের হবার রাস্তা আমাকে বলতে হবে। আর ট্রাভিস, তুমি চুপচাপ আমার সাথে এখান থেকে চলে যাবে। অবশেষে ট্রাভিস আর মারিয়ানা দুজনেই এতে রাজি হয়। এদিকে আমরা হ্যাচার্টের লোকেদের দেখি যারা কিনা তন্ন তন্ন করে তাদের খুঁজে বেড়াচ্ছিল। অন্যদিকে মারিয়ানা, বেক আর ট্রাভিস সেই পাহাড়ে পৌঁছে যায় যেখানে গাটো নামের সেই মূর্তিটা থাকার পসিবিলিটি রয়েছে। পাহাড়ের নিচে একটা ঝর্ণা দেখে ট্রাভিস খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ তার জ্ঞান অনুযায়ী এই ঝর্ণার নিচেই সেই গাটো রয়েছে। এক মুহূর্ত দেরি না করে সে সাথে সাথেই পানিতে ঝাঁপ দেয়। তার দেখা দেখি মারিয়ানা এবং বেকও পানিতে নেমে পড়ে। এভাবেই তারা ঝর্ণার নিচে অবস্থানরত একটা গুহায় প্রবেশ করে। গুহার ভেতরে অন্ধকার থাকায় ট্রাভিস একটা দেশলাই জ্বালায়। তবে তখনই সেখানে বহু বছর ধরে জমে থাকা বিষাক্ত গ্যাস আগুনের সংস্পর্শে চলে আসে আর সাথে সাথেই বিশাল এক বিস্ফোরণ হয়। তারা পানিতে ডুব দিয়ে কোনো মতে সেই বিস্ফোরণের হাত থেকে প্রাণী বেঁচে যায়। এতেই বোঝা যায় এখানে প্রতি পদে পদেই বিপদ রয়েছে। তবে তারা তারপরেও সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূর যাবার পর সেখানে তারা বাঁশের তৈরি একটি ফাঁদ দেখতে পায়। সঠিক কোড ব্যবহার না করে এই বাঁশের নিচে থাকা নকশায় পা রাখলেই বাঁশ ভেঙে ওপরে থাকা বিশাল বিশাল পাথর তাদের ওপর এসে পড়বে। ট্রাভিস কয়েকবার ভুল পদক্ষেপ দেওয়ার ফলে সেখানে কয়েকটা বাঁশ ভেঙে যায়। বেক সাথে সাথেই সেই ভাঙা বাঁশগুলো ধরে উপরের পাথরগুলোকে কোনোভাবে আটকে রাখে। এখানে ট্রাভিস বুঝতে পারে এই গুপ্তধনের কাছে পৌঁছানো মোটেও সোজা না, তাই সে কোড বুঝে খুবই সাবধানতার সাথে ধীরে ধীরে সামনে আগাতে থাকে। এদিকে বেক সেই ভেঙে যাওয়া বাঁশগুলোকে কোনোভাবে ধরে রাখে যাতে উপরের পাথরগুলো নিচে না পড়ে, কিন্তু এত ভারী পাথর বেকের পক্ষে ধরে রাখা সম্ভব হচ্ছিল না। এদিকে ট্রাভিস অবশেষে সেই বাঁশের ফাঁদ পার করে খুঁজে পেয়ে যায় সেই কাঙ্ক্ষিত গুপ্তধন গাটো। তবে এরপরেই পাথরের ছাদ ধসে পড়তে থাকে। তারা তিনজন কোনো মতে প্রাণ নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। অবশেষে তারা তাদের এই বহুল প্রতীক্ষিত গুপ্তধন উদ্ধার করেই ফেলল। রাতে মারিয়ানা ট্রাভিসকে বলে, কাল আমার 50% আমাকে বুঝিয়ে দিয়ে এখান থেকে চলে যেও। তবে ট্রাভিস তখন মারিয়ানাকে বলে, আমি এটা টাকার জন্য খুঁজে বের করিনি, এটাকে আমি মিউজিয়ামে রাখতে চাই। কিন্তু মারিয়ানা তাদের বোঝাতে থাকে হ্যাচার্টের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য টাকাটা তার কতটা দরকার। এটি বিক্রি করে যে টাকা আসবে সেই টাকা দিয়ে সে বিদ্রোহীদের অস্ত্র কিনে দিয়ে সাহায্য করবে। এসব কথা বলার সময় মারিয়ানা তাদের কাঙাবোস নামের একটা ফল খেতে দেয়। সে বলে, এটা খুব উপকারী এবং রেয়ার একটা ফল, তোমাদের ভাগ্য ভালো তাই পেয়ে গিয়েছ। বেক আর ট্রাভিস আনন্দের সাথেই ফলটি খেয়ে নেয়।
তবে কিছুক্ষণের মধ্যেই তারা দুজনেই চোখে উল্টোপাল্টা দেখতে শুরু করে আর তাদের দুজনের শরীর অবশ হয়ে যায়। মারিয়ানা তখন শান্তভাবে উঠে তাদের কাছ থেকে মূর্তিটি নিয়ে নেয় আর সে বেকের কাছে গিয়ে বলে, আমি সব কিছুর জন্য দুঃখিত, কয়েক ঘন্টা পরেই তোমরা ঠিক হয়ে যাবে, কিন্তু এই গাটোটা আমার এবং আমার বিদ্রোহী গোষ্ঠীর খুবই দরকার। হ্যাচার্টের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাকে এটা চুরি করতেই হতো, তবে আমি ট্রাভিসের ভাগ অবশ্যই তাকে বুঝিয়ে দেব। এসব বলে মারিয়ানা গাটো নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কিছু ঘন্টা পরেই সকাল হয়। সকাল হতেই ব্যাগ আর ট্রাভিসের কাছে কিছু বানর এসে আবারও তাদের উত্ত্যক্ত করতে থাকে। বেক এইবারও বানর দেখে ভয়ে চিৎকার করতে শুরু করে, তবে সে না পারছিল ঠিকভাবে চিৎকার করতে আর না পারছিল মোকাবেলা করতে। তবুও সর্বোচ্চ শক্তি দিয়ে ওঠার চেষ্টা করতেই অবশেষে সে উঠে বসতে সক্ষম হয়। এরপর সে ট্রাভিসকে নিয়ে সোজা চলে আসে ডেকের প্লেনের কাছে। বেক ডেককে দ্রুত প্লেন স্টার্ট করতে বলে, তবে এখানেই সে ডেকের কাছ থেকে জানতে পারে মারিয়ানা হ্যাচার্টের হাতে ধরা পড়ে গেছে এবং হ্যাচার্ট অনেক টর্চার করে তার কাছ থেকে গাটো ছিনিয়ে নিয়েছে। হয়তো বিদ্রোহীদের ব্যাপারে তথ্য পেয়ে গেলে খুব শীঘ্রই হ্যাচার্ট মারিয়ানাকে মেরে ফেলবে। সবটা শুনে বেক কিছুটা নিস্তব্ধ হয়ে বসে। এতক্ষণ প্লেন ছাড়ার জন্য তাড়া দেওয়া বেক নিজেই আর প্লেনে ওঠে না। সে সিদ্ধান্ত নেয় যে সে মারিয়ানাকে উদ্ধার করার পরেই এখান থেকে যাবে। তাই সে ট্রাভিসকে একটা খুঁটির সাথে হাতকড়া দিয়ে বেঁধে রাখে, তবে ট্রাভিস বলে সেও বেকের সাথে যেতে চায়। বেক তখন কিছুটা আবেগী হয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে সাহায্য করতে চাইছো? ট্রাভিস তখন ভাব নিয়ে বলে, না, আমি শুধু চাই না যে আমার কষ্ট করে উদ্ধার করা গাটোর কৃতিত্ব ওই হারামি হ্যাচার্ট নিয়ে নিক। এদিকে আমরা হ্যাচার্টকে দেখতে পাই, যে কিনা মারিয়ানাকে ফিল্ডে নিয়ে আসে জঘন্য শাস্তি দেওয়ার জন্য, কিন্তু মারিয়ানা এতে একটুও ভয় না পেয়ে তাকে মিডল ফিঙ্গার দেখিয়ে দেয়। এজন্য হ্যাচার্ট রেগে আবারও মারিয়ানাকে টর্চার করতে পাঠায়। এদিকে তখনই তার কাছে বেকের কল আসে। বেক তাকে শান্তভাবে বলে, আমি কোনো ঝামেলা করতে চাই না, আমি তোমাকে দুটো অপশন দিচ্ছি। অপশন এ, গাটো সহ মারিয়ানাকে সুস্থভাবে ছেড়ে দাও। অপশন বি, আমি এগুলো করতে তোমাকে বাধ্য করব। এটা শুনে তো হ্যাচার্ট সহ তার লোকেরা সবাই জোরে জোরে হাসতে শুরু করে। এইবারও বেক শুধু বলে রং চয়েস, আর এরপরেই ফোনটা কেটে দেয়। যদিও হ্যাচার্টের কাছে লোকবলের অভাব ছিল না, তবুও সে বেকের ভয়ে আশেপাশে অনেক কড়া পাহারা বসায়, যাতে বাইরে থেকে বেক কিছুতেই তার আস্তানায় না আসতে পারে। কিন্তু বেকও কম বুদ্ধিমান নয়। সে ডেককে একটা স্কার্ট আর বাঁশি নিয়ে হ্যাচার্টের বাসার সামনে পাঠায়। ডেক অদ্ভুত ভঙ্গিতে সেখানে গিয়ে বাঁশি বাজাতে শুরু করে, যা দেখে হ্যাচার্টের লোকেরা সময় পেলে মনে মনে হয়তো ভাবতো এই পাগলের আবার কি হয়েছে। কিন্তু কিছু ভেবে ওঠার আগেই পুরো এলাকা কাঁপিয়ে ডেকের এক পাল ষাঁড় হ্যাচার্টের লোকেদের উপর হামলা করে দেয়। আসলে ডেক যে ষাঁড়গুলোকে পালতো সেগুলোকে সে এই বাঁশি দিয়ে নিয়ন্ত্রণ করত, আর বাঁশির আওয়াজ পেতেই চারদিক লণ্ডভণ্ড করে ষাঁড়গুলো এখানে ছুটে আসে। এই সুযোগে বেক আর ট্রাভিস হ্যাচার্টের আস্তানায় ঢুকে তার লোকেদের একে একে মারতে শুরু করে। বেক তার শক্তি আর ট্রাভিস তার বুদ্ধি দিয়ে নানানভাবে সবাইকে প্রতিহত করে সামনে এগিয়ে যায়। হ্যাচার্ট যখন এই সব কিছু দেখে তখন সে তার লোকেদের মারিয়ানা আর গাটো নিয়ে এখান থেকে তাদের অন্য আস্তানায় চলে যেতে বলে। তবে এই কাজ করার সময় ট্রাভিস তাদের দেখে ফেলে যে মারিয়ানাকে হ্যাচার্টের কিছু লোকেরা অন্য কোথাও নিয়ে যাচ্ছে, তাই এবার সেও গাড়ির পিছু করতে শুরু করে আর তাদের সাথে লড়াই করে মারিয়ানা এবং গাটো উদ্ধার করে নেয়। ততক্ষণে বেকও হ্যাচার্টের প্রায় সব লোককেই মেরে ফেলেছিল, কিন্তু তখন বেকের সামনে এসে হাজির হয় হ্যাচার্টের দক্ষ 3 চাবুকবাজ। বেক এবার কিছুটা আহত হলেও কিছুক্ষণের মধ্যেই তাদের মোকাবেলা করতে সক্ষম হয়। তখনই আমরা এক স্নাইপারকে বেকের দিকে বন্দুক তাক করতে দেখি, কিন্তু সময় মতো ট্রাভিস এসে সেই স্নাইপারকে মেরে ফেলে। তখনই সেখানে হ্যাচার্ট চলে আসে। হ্যাচার্ট বেকের দিকে গান তাক করলে সেখানে মারিয়ানা সহ নির্যাতিত লোকেরা এসে হ্যাচার্টকে ঘিরে ধরে।
হ্যাচার তাদের দিকে এলোপাথারি গুলি ছুটতে শুরু করলে তারাও তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এরপর তারা মারিয়ানাকে মুক্ত করে। আর এখানে চঞ্চল অবাধ্য স্বভাবের ট্রাভিস তার এত শখের গাটোটি মারিয়ানার হাতে তুলে দিয়ে বলে সবাইকে নিয়ে নতুন জীবন শুরু করতে। বেক তার এমন কাজে বেশ অবাক এবং ইমপ্রেস হয়। আর সবার থেকে বিদায় নিয়ে সে ট্রাভিসকে নিয়ে তার বাবা বিলির কাছে চলে আসে। তবে ট্রাভিসকে দেখেই এখানে বিলি তাকে এক চড় মেরে বসে আর বলতে থাকে, তুমি একটা দায়িত্ব জ্ঞানহীন ছেলে। আমার সবচাইতে বড় ভুল তোমার মতো ছেলেকে বড় করা। এসব দেখে বেক বুঝতে পারে ট্রাভিস কেন এখানে থাকতে চায় না। বিলি বেকের টাকা এবং রেস্টুরেন্টের দলিল বুঝিয়ে দেওয়ার পর সে এইবার তার ব্যাগ থেকে সেই কাঙাবুস ফল বের করে বলে, এটা ব্রাজিলের খুব বিখ্যাত এবং সুস্বাদু একটি ফল। এটা সহজে পাওয়া যায় না, কিন্তু আপনারা ভাগ্যবান, তাই আমি আপনাদের জন্য এটা নিয়ে আসতে পেরেছি। ট্রাভিস তো এটা দেখে মিটিমিটি হাসতে থাকে। এদিকে বেক ট্রাভিস বাদে সেখানে থাকা সবাইকে সেই ফল খেতে দেয়। আর ফল খাবার কিছুক্ষণ পরেই সবাই প্যারালাইজ হয়ে যায়। বুঝতে পারার আগেই সে আর তার 2 গার্ড নিচে পড়ে যায়। আর এই সুযোগে বেক ট্রাভিসকে নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং সে তাকে মুক্ত পাখির মতো জীবন কাটাতে বলে। আর নিজেও তার টাকা নিয়ে বেরিয়ে পড়ে এক নতুন ঝামেলাহীন জীবন শুরু করার উদ্দেশ্যে। এবং এখানেই এই অসাধারণ সুন্দর অ্যাডভেঞ্চার থ্রিলার মুভিটির সমাপ্তি ঘটে। তো আজকের ভিডিওটি কেমন হলো তা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমি বেশ ঝামেলায় থাকার সত্ত্বেও এই ভিডিওটি তোমাদের জন্য বানিয়েছি। আর হ্যাঁ, আরেকটি কথা, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমাদের এই চ্যানেলটিতে ভিউ অনুযায়ী সাবস্ক্রাইবার খুবই কম। আশা করছি যারা সাবস্ক্রাইব করোনি তারা ব্যাপারটি বুঝতে পারবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি খুবই শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।